সহ্য করব না, করব না, করব না। দিশানের ফাঁসি দাও, ফাঁসি দাও, ফাঁসি দাও, দিশানের ফাঁসি দাও। ফাঁসি দাও, ফাঁসি দাও। অন্যায় সইব না। দিদি, যে দিশানের কেস লড়ছে ওই সেই উকিল, ওকে ধরে মারো। এই কালুকোট, আমাদের দাবি কি আপনি শোনেননি? যে উকিল ওই হত্যাকারী স্বামীর কেস লড়বে তাকে আমরা ছাড়বো না। চলো মারো, মারো 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 নিজের হাতে নেবেন না আপনারা। ছাড়বো না। আরে দাঁড়ান, আরে দাঁড়ান, 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 দাঁড়ান। কি করছেন এগুলো আপনারা? আপনি দেখতে পাচ্ছেন না? আমরা তো প্রথমেই বলেছিলাম যে উকিল ওই হত্যাকারী স্বামীর কেস লড়বে তাকে আমরা কিছুতেই ছাড়বো না। মাফ করে দিলে আমি এই কেসটা ছেড়ে দিচ্ছি। এরপর থেকে এই কেসগুলোতে হাত দেওয়ার কথা ভাববেনও না। জীবনে এমন কাজ করবো না, কখনো করবো না। মল্লিকপুর মহিলা সংগঠন জিন্দাবাদ, জিন্দাবাদ। মল্লিকপুর মহিলা সংগঠন জিন্দাবাদ, জিন্দাবাদ। এই যে আমার এনে এটা কি ধরনের ডিউটি পালন করছেন আপনি? বাইরে ওখানে একজনকে পেটানো হচ্ছে আর এখানে থানায় বসে আপনারা সবাই তাস পেটাচ্ছেন। এটাই তো সমস্যা বাইরের লোকেদের, বিশেষ করে মুম্বাই জেলা থাকে, মানে যেখান থেকে আপনি এসছেন পাঠক বাবু। আরে বাইরে এত কিছু ঘটছে, এ সব কিছু দায় কি আমাদের? যার প্রবলেম হবে সে ভিতরে আসবে, আমরা কেন বাইরে যাব? হ্যাঁ, এই কারণেই তো আপনাদেরকে সরকার বেতন দিচ্ছে থানায় বসে বসে তাস পেটানোর জন্য। চলুন, যাই হোক না কেন, আমার মক্কেল দিগম্বর ব্যানার্জি, হাইকোর্ট থেকে তার বেল অর্ডার, ছেড়ে দিন ওনাকে। মিস্টার পাঠক, আমাকে এখান থেকে আপনি বের করতে পারেন। চাপ, তোকে ভগবানও এখান থেকে বের করতে পারবে না। আরে ও নিজের নতুন বিয়ে করা বউকে খুন করেছে, একেই তো ফাঁসি কাটে ঝোলানোর জন্য বাইরে চেঁচামেচি হচ্ছে। স্যার, আমি আমার বউকে খুন করিনি স্যার, প্লিজ স্যার একবার আমার কথাটা শুনুন প্লিজ স্যার। কেডি, এরকম ভুল করো না। দেখেছো তো বাইরে উকিলটাকে কি মারটাই না মারছে। এখন তুমি যদি এর কথা শোনো না, তোমারও এরকমই অবস্থা হবে। স্যার, আমি আপনার সম্পর্কে অনেক কিছু পড়েছি কাগজে, আপনি সবাইকে সঠিক ন্যায় দেন, হয়তো ভগবানই আপনাকে আমার জন্য পাঠিয়েছেন। স্যার প্লিজ হেল্প মি স্যার। এই নিয়ে যাও, একে নিয়ে যাও। স্যার প্লিজ একবার আমার কথা শুনুন স্যার, প্লিজ একবার। বলো দিশম, কি বলতে চাও তুমি? স্যার, মাত্র কিছুদিন হলো আমার বিয়ে হয়েছে, মাত্র 10 দিন। আমি আপনাকে প্রথম দিন থেকে বলছি, উল্টো পা। আরে বাপরে, উল্টো পা তো ভূত পেতনিদের হয়। তুই চুপ কর, তোর বাড়িতে কোনো বউ বিয়ে হয়ে আসেনি তো, তাই জন্য এইসব অশুভ কথা বলছিস। চলো বৌমা, তুমি ভেতরে চলো। শুতে যাচ্ছি আমি। আর তাছাড়া এসব ফালতু নিয়ম মেনে আমি বোর হয়ে গেছি। লাইট অফ করে দিও, আমি শুতে যাচ্ছি।
চলে যাও, মেরে দেব। চলে যাও, যাও তুমি। এটার পর আমার সত্যি মনে হয়েছিল যে বইয়ের মধ্যে কিছু ব্যাপার আছে, সামথিং অ্যাবনর্মাল। স্যার, এই ঘটনাটা আমার বাড়িতে আমি সব কিছু জানাই। কেন, কি এমন ছিল আশির ব্যবহারে? কখনো কখনো বসে বসে তোমার পছন্দ তো? নেব তাহলে। ওই হলুদ শাড়িটা আমি পরবো। ওরে বাবারে, ওহ, এই মেয়েটা যা করে না। এটা কি হচ্ছে এখানে? এই মেয়ে, তোমার এই পাগলামো বন্ধ করবে কি না? না, বল বল, কে তুই আর কেন এসেছিস এই বাড়িতে? রক্ত, রক্ত। কার রক্ত চাই তোর? তোর। একে কোনো দুষ্ট আত্মা বশ করে রেখেছে। আজই আমি শ্মশানে গিয়ে যজ্ঞ করছি আর খোঁজ নিয়ে দেখছি কোন দুষ্ট আত্মাকে বশ করেছে। আর হ্যাঁ, আগামী 7 দিন একে খুব নজরে রাখবে। ভূত, পেত, আত্মা, এসব কথা আমি একদম বিশ্বাস করি না, কিন্তু যা কিছু আমার চোখের সামনে ঘটছিল ওতে আমার ধারণা সব বদলে গেল। আশির মৃত্যুটা কিভাবে হয়েছিল? স্যার, তান্ত্রিক যেদিন এসেছিল তার 3 দিন পর আমি টেরেসে একা একা শুয়েছিলাম আর আমার বউ নিচের ঘরে ছিল। আসি। আসি। মা, বাবা। বাবা, কি হয়েছে বাবা? আসি এখান থেকে ঝাঁপ মারলো। হ্যাঁ, কিন্তু আসি তো এখানে কোথাও নেই।
যদি আসি এখানে তো ছাদ থেকে তাহলে কে ঝাঁপ মারলো? আসি আসি মা, এ তো কিছুই বলছে না। আরে এ তো মারা গেছে। স্যার, আমি এখনো পর্যন্ত এটা বুঝতে পারছি না ছাদ থেকে যে ঝাঁপ দিয়েছিল সেই মেয়েটা কে। সে যেই হোক না কেন, স্যার আমার মনে হচ্ছে আশিকে ওই মেরেছে। তোমার বইয়ের গলায় যে ফিঙ্গারপ্রিন্ট ছিল সেটা তোমার, নখের দাগ তোমার, তুমি বলছো খুন অন্য কেউ করেছে? স্যার, এই ওর বউকে খুন করেছে স্যার। আপনি ভুল করছেন, বড্ড ভুল। স্যার না, স্যার আমি সত্যি বলছি। স্যার, কোনো উকিল আমার কেস নিতে চাইছে না স্যার। একজন সাহস করে এসেছিল, তাকেও সবাই মারধর করলো। স্যার এই অবস্থায় আপনার ওপরই আমার ভরসা। আরে কে যে তুমি কোথায় গিয়েছিলে? আমরা প্যাকিং করে তোমার জন্য ওয়েট করছি। স্যার এটা বসার সময় নয়, ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে। স্যার চলুন। এখন জানি না কতদিন ধরে এখানে থাকতে হবে, প্রচুর মিন কেজি, তোমার এই ক্লায়েন্ট তো বেল পেয়ে গেছে। কিন্তু একটা নতুন সমস্যা, নতুন ক্লায়েন্ট এসে দাঁড়িয়ে পড়েছে। স্যার কি? ওই দিশান্ত বলে একজন রয়েছে। ওই বর্ধমানের ছেলেটার কথা বলছো না তো তুমি, যে তার বউকে মেরে ফেলেছে? খানিক আগেই আমি টিভি নিউজে দেখলাম। হ্যাঁ, এরকমটা বলা হচ্ছে। এই অভিযোগটা আনা হয়েছে ওর উপর। কতটা এর মধ্যে সত্যি আছে আর কতটা মিথ্যা, সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। আরে আরে বাবু, কেমন আছেন আপনি? মিস্টার পাঠক, এখানে কি করছেন আপনি? গুড টু সি ইউ। সো গুড টু সি ইউ। আমি তো কেসের জন্য এসেছি, কিন্তু আপনি কোথায় ছিলেন? মনে হচ্ছে ভারত ভ্রমণে বেরিয়েছিলেন। হেডলাইন্স হওয়া উচিত, মিস্টার কেডি পাঠক অন ট্যুর অফ ইন্ডিয়া। সমস্ত ভারতীয়রই ভারতবর্ষের প্রত্যেকটা কোণা চেনা উচিত। তাছাড়াও এই যে আপনার এই স্টাইলটা, পকেটে হাত দিয়ে কথা বলার, এটা আমার একটা ট্রেডমার্ক স্টাইল। আপনার ভালো লাগে না? দারুণ দারুণ লাগে আমার যোগবাবু। সানি দেওয়ালের কথা মনে পড়িয়ে দেয়। আসলে ব্যাপারটা হলো যে বিশ্বতে সবকিছুই আপডেট হচ্ছে, আপগ্রেড হচ্ছে। আপনিও এবার আপনার এই স্টাইলটাকে একটু আপগ্রেড করে নিন। আপনার রাইট হ্যান্ড আপনার রাইট পকেটে রয়েছে, লেফট হ্যান্ড লেফট পকেটে রয়েছে। একবার রাইট হ্যান্ডটাকে লেফট পকেটে নিয়ে যান আর লেফট হ্যান্ডটাকে রাইট পকেটে নিয়ে আসুন, হাত ক্রস না করে। একটু করে দেখুন। রাইট হ্যান্ডটাকে লেফট পকেটে, খুব ইজি। লেফট হ্যান্ডটাকে রাইট পকেটে। এটা তো এ তো হাত ক্রস হয়ে যাচ্ছে। ইয়নার সব থেকে বড় প্রশ্ন এখানে হলো এই যে মহিলাকে দিশান ছাদ থেকে লাফ মারতে দেখেছিলেন, ওই মহিলা কে ছিল? কেউ ছিল না ইওর অনার, কোনো মহিলাই ছিল না ওখানে। মিথ্যা কথা বলছেন ওনার মক্কেল। এটা তো পাঠকবাবুর মক্কেলের নিজের বানানো একটা মন গড়া কাহিনী। ওই রাতে ওই ছাদে কোনো মহিলাই ছিল না। যদি কেউ ছিল, সে হচ্ছে দিশান্ত, যে নিজের স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করেছে। যদি আপনি আমার কাছে কারণ জানতে চান, তার আগে আমি আদালতের সামনে দিশান্তের একটা গোপন তথ্য তুলে ধরতে চাই। অনুমতি আছে? দিশান্ত, এই ছবিতে যে মেয়েটা আছে তাকে চেনো তুমি? এটা করিশ্মার ফটো। আপনি কোথায় পেলেন? ভাই, আমি কিন্তু এখানে রোদে চুল শুকোতে আসিনি। যাই হোক, আদালতের সামনে আমার কাজটা সহজ করার জন্য তোমাকে ধন্যবাদ। মাই লর্ড, যেরকমটি উনি বললেন যে এই ছবিটা করিশ্মা নামে একটা মেয়ের। করিশ্মা এবং দিশান্ত কলকাতায় একটা ফার্মে চাকরি করত এবং দুজনের মধ্যে ভালোবাসা হয়। কিন্তু একটা প্রবলেম ছিল, করিশ্মার ফ্যামিলি ছিল নন বেঙ্গলি ফ্যামিলি, কিন্তু দিশান্তের ফ্যামিলি এই রিলেশনটাকে অপোজ করেছিল। আর জোর জবরদস্তি দিশান্তের বিয়ে গ্রামের একটা মেয়ে আরশির সাথে হয়। কিন্তু দিশান্ত বিয়ের প্রথম দিন থেকে এই সম্পর্কটাকে মেনে নিতে পারেনি। সেই কারণেই দিশান্ত একদিন সুযোগ বুঝে নিজের স্ত্রীকে নিজেরই হাতে গলা টিপে হত্যা করে।
কি হলো, আমি ঠিক বলছি তো? হ্যাঁ, আমি ওকে বিয়ে করে খুশি হইনি, কিন্তু তার অর্থ তো এই নয় যে আমি আমার বউকে খুন করব। আমি জানতাম তুমি এরকমই কিছু একটা বলবে, তাই তোমার এই কথাটাকে ভুল প্রমাণ করার জন্য আমি আমার প্রথম সাক্ষীকে এখানে ডাকতে চাই। উইথ ইওর পারমিশন বিদ্যা দেবীকে কাঠগড়া আনার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। আচ্ছা বিদ্যা দেবী, আপনি তো দিশান্তের পাশের বাড়ি থাকেন। হ্যাঁ, প্লিজ আপনি আদালতের সামনে বলুন না, ওই দিন আপনি দিশান্তকে ফোনে কি কথা বলতে শুনেছিলেন? জজ সাহেব, যেদিন রাতে আশির খুন হয়েছিল সেদিন রাতেই আমি বাড়িতে দিশানকে কারুর সাথে ফোনে কথা বলতে শুনেছি। আর ওর গেঁয়োগিরি দিন দিন বেড়েই চলেছে। আমি ওর গেঁয়োগিরি আর সহ্য করতে পারছি না। মাঝে মাঝে তো মনে হয় ওই গাঁয়াটার গলা টিপে শেষ করে দিই। সত্যি বলছি, আজ রাতে তো ওর গলা আমি টিপেই ধরবো। আর ইওর অনার, এক্স্যাক্ট দিশান্ত সেই কাজটাই করেছে। নিজের স্ত্রী আশিকে গলা টিপে খুব নির্মমভাবে হত্যা করেছে। ফরেন্সিক টেস্টের রিপোর্ট চলে এসছে মাই লর্ড। দেখুন, এই রিপোর্ট অনুযায়ী দিশান্তের হাতে যে নখের আঁচড়ের দাগ ছিল সেটা আশির নখের থেকেই হয়েছে। তার মানে যখন দিশান্ত খুব নির্মমভাবে নিজের স্ত্রী আশিকে গলা টিপে মারছিল, এর পরেও কি আদালতের কোনো প্রমাণের দরকার আছে যে এটা বলার জন্য যে দিশান্ত নিজের বউকে হত্যা করেছে? আপনার পয়েন্ট অফ ভিউ কি মিস্টার পাঠক? ইওর অনার, আমি যোগবাবুর কথার সঙ্গে একদম সহমত। আমি মেনে নিচ্ছি যে আমার মক্কেলের হাতের ওপর আশি দেবীর নখের চিহ্ন পাওয়া গিয়েছে। এটাও মেনে নিচ্ছি যে আশি দেবীর গলার ওপর দিশান্তের আঙুলের ছাপ পাওয়া গিয়েছে। কিন্তু পরিস্থিতি এখানে অন্যরকম ছিল ইওর অনার। দিশান্ত, একটু বুঝিয়ে বলুন আপনি জজ সাহেবকে। হ্যাঁ স্যার, আমি ওই দিন আশির সাথে কথা বলার জন্য রুমে যাই। আশি, দেখো, তোমার ব্যবহারে সবাই ভয় পাচ্ছে। তোমার কি হয়েছে? কোনো রোগ থাকলে বলো, আমি ডাক্তারকে। কিছু শুনতে পাচ্ছ তুমি? কি? ও এখানেই আছে। কে এখানে? এখানেই আছে। আশি, আশি, পালাও, মেরে দেব। সব গল্প মাই লর্ড, সবটাই গল্প। আমি তো প্রথমেই বলেছিলাম মন গড়া কাহিনী এটা। এরকম কিছুই হয়নি মাই লর্ড। ইওর অনার, আমার মনে এরকম একটা প্রশ্ন এখন জাগছে যে এই গল্পটা আসলে ঠিক কি। কেননা ফরেন্সিক রিপোর্ট এসে গিয়েছে, ওনার হাতের ওপর যে আঁচড়ের দাগ রয়েছে সেটা পরীক্ষা করা হয়, কিন্তু পোস্টমর্টম এখনো পর্যন্ত হয়নি। কিন্তু ইওর অনার, সেইটার কারণটা কি? ইন্সপেক্টর বোস, আদালত এই প্রশ্নের জবাব আপনার কাছ থেকে চাইছে। মেলড, আমাকে থানায় ফোন করে কেউ বলল যে সুকুমারবাবু নববিবাহিত বৌমা মারা গেছে আর চুপি চুপি ওকে পোড়াতে যাচ্ছে। মেলড, আমি তাড়াতাড়ি পুলিশ ফোর্স নিয়ে ওখানে পৌঁছালাম, বডিটা আমাদের দখলে নিলাম, ফরেন্সিক এক্সপার্টদের ডাকলাম আর বডিটা পোস্টমর্টমের জন্য হাসপাতালে পাঠালাম। না মানে, যখন আপনি পোস্টমর্টমের জন্য আশি দেবীর দেহটা সেখানে পাঠিয়েছিলেন, তাহলে এখনো পোস্টমর্টমটা হয়নি কেন? এটা তো সুকুমারবাবু বলতে পারবেন। হাসপাতালে উনিই গিয়েছিলেন। কলকাতা থেকে কোনো এক বড় মন্ত্রীকে দিয়ে উনি ফোন করিয়েছিলেন, আর বডিটাকে পোস্টমর্টম না করিয়েই উনি ফেরত নিয়ে আসেন। ইওর অনার, আমি একজন ধার্মিক মানুষ। ধর্মগ্রন্থে পরিষ্কার লেখা আছে যে শরীরের মধ্যে কাটাছেঁড়া করা একেবারেই উচিত নয়। আমি আমার পুত্রবধূর মৃতদেহ বাঁচানোর জন্য পোস্টমর্টম করাতে চাইনি। আপনার পরিচিতির আপনি একটা সুযোগ নিলেন আর আশি দেবীর মৃতদেহটাকে আপনি হাসপাতাল থেকে বাইরে নিয়ে গেলেন। ইওর অনার, সম্ভবত সুকুমার বাবু চাইছিলেন না যে আশি দেবীর দেহের পোস্টমর্টেম হোক, আর সেটার সাহায্যে ওনার মৃত্যুর কারণটা সবার সামনে চলে আসে। কি ঠিক বলছি আমি? আপনি কোন সত্যির কথা বলছেন? ইওর অনার, আমি এই বিষয়টা আরো একটু বিস্তারিতভাবে জানার জন্য আমি আশি দেবীর বাবা মিত্রবাবুকে কাঠগড়া একবার ডাকতে চাইব। অনুমতি দিলাম। মিত্রবাবু, আপনার মেয়ে আশি আপনাকে ওর শ্বশুরবাড়ি থেকে টেলিফোনে ঠিক কি বলেছিল সেটা একটু মহামান্য বিচারককে বলুন। আগে আমার মেয়ে খুব কান্নাকাটি করছিল জজ সাহেব। এখানে সবাই আমাকে দোষারোপ করছে, আর শাশুড়ি মা তো সারাদিন পনির নাম করে আমাকে কথা শোনাচ্ছে।
বলছেন যে পনে তো আমি কিছুই নিয়ে আসিনি। পৃথিবীতে সবচেয়ে গরিব বাবা আমারই আছে। আমি কি করব বাবা, আমি কি করব? জজ সাহেব, ছোট বড় ভুলচুকের জন্য আরশিকে কখনো হয়তো কিছু বলেছি আমি, কিন্তু পনের জন্য প্রাণ নিয়ে নেব এই ধরনের মনোবৃত্তি নয় আমাদের। না, কিন্তু আশি দেবী তার বাবাকে আপনাদের সম্বন্ধে যেটা বলেছিলেন সেই বিষয়টা। দেখুন, শাশুড়ি বউয়ের সম্পর্কটাই এরকম বদনামের। আমি তো নই, এমনকি আমার পরিবারের কেউও আশির মৃত্যুর জন্য দায়ী নয়। ওর প্রাণ তো অন্য কেউই নিয়েছে। অর্ডার অর্ডার। প্রাণটা অন্য কেউ নিয়েছে, এটার মানে কি বলতে চাইছেন আপনি? ওর মৃতদেহর পাশে একটা ওড়না পেয়েছিলাম। আচ্ছা, ওড়না, এটা এই ওড়নাটা কি এমন বিশেষত্ব রয়েছে এই ওড়নাটায়? দিন আমায়। বিদ্যা, কিছু মনে করতে পারছো তুমি? আরে বাবা, এই ওড়নাটা তো আমি রাধারই জন্য। আই অবজেক্ট মাই লর্ড। এখানে এসব কি হচ্ছে? হু ইজ দিস রাধা? রাধার কথা কেন আসছে সেটাই তো বুঝতে পারছি না। রাধা বিদ্যার পুত্রবধূ ছিল, যে গত 4 বছর আগে মারা যায়। এই ওড়নাটা তো রাধা চিতার সঙ্গেই পড়ে গেছিল, তাহলে আবার ফিরে? সেটাই তো আমি বলতে চাইছি জজ সাহেব। রাধার ওড়না পাওয়া গেছে, তার মানে রাধার ভূতই আরশিকে হত্যা করেছে। ইয়োর অনার, এখন দেখছি এই কেসটা ভোপাল থেকে নেপালে যাচ্ছে। আদালতে ভূত প্রেত আবার আসলো কি করে? ইয়নার, কোনো স্বর্গীয় ব্যক্তির ভূত এসে কাউকে হত্যা করে ফেললো এই বিষয়টা তো আমি মানবো না, আর এটা আদালতও বিশ্বাস করবে না। ইয়নার, কোনো না কোনো রহস্য তো রয়েছে। রহস্য আছে ওই 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 মহিলার পেছনে, যাকে আমার মক্কেল ছাদ থেকে পড়ে যেতে দেখেছিলেন। ও রাধাই ছিল পাঠক বাবু, সেই জন্যই তো উধাও হয়ে যায়। নইলে ও যদি কোনো সাধারণ মহিলা হতো তাহলে ওর হাত পা ভেঙে যেত, ও আহত হতো, না হলে হয়তো এত উপর থেকে পড়ার পরে ওর মৃত্যুই হয়ে যেত। কিন্তু কারোর কোনো চিহ্ন পাওয়া যায়নি। তো কুমারবাবু, আপনিও তো গিয়েছিলেন না ওখানে নিচে ওকে ওঠাতে? হ্যাঁ হ্যাঁ, আমি গিয়েছিলাম, আর আমার পুরো বিশ্বাস যে ও রাধাই ছিল। বিদ্যা, তোমার কি কিছুই মনে নেই যে রাধা মরার সময় ওখানে কি বলেছিল? আমি নিশ্চয় ফিরে আসবো, এক এক করে। আমি কাউকে ছাড়বো না। ওরই অভিশাপ লেগেছে এই গ্রামে, আর আমার এই বাড়িতে আমার বউটাকেই মেরে ফেললো। না, এই ব্যাপারগুলো তো ঠিক আছে, কিন্তু আপনি এটা বলুন যে গ্রামবাসীরা মারলো কেন রাধাকে? বাহ পাঠক বাবু, বাহ। সোজাসুজি নিজের ক্লায়েন্টকে না বাঁচাতে পেরে পাঠক বাবু দেখছি এনাদের গল্পেই সাই দিচ্ছে। এই খুনের দোষীকে তিনি হঠাৎ করে ভূত প্রেতের নামে প্রচার করছেন। যোগ বাবু এটা বুঝতেই পারছেন না যে কেন আমি এতটা উৎসুক হচ্ছি এই রাধার গল্প জানার জন্য। হতে পারে যে ওই গল্পটার সঙ্গে এই কেসটার যোগসূত্র রয়েছে। এটা বিদ্যার থেকে ভালো আর কেই বা বলতে পারবে। রাধা তো তোমাকে স্বপ্নেও দেখা দেয়, তাই না বিদ্যা? আমার বড় ছেলে দেবাশিস, ও 4 বছর আগে রাধার সাথে বিয়ে হয়। যখন ওকে নিয়ে গ্রামে ফেরা হচ্ছিল তখন ডাকাতরা ওদের উপর হামলা করে। 1 মাস কেটে গেল, দুজনে ফিরে আসেনি। সবার মনে হয়েছিল ওরা মরে গেছে, আর দেবাশিস আর রাধার গ্রামের লোকেরা অন্তিম সংস্কার করে দিয়েছিল। তারপরে প্রায় 2 মাস পরে একদিন হঠাৎই রাধা গ্রামে ফিরে আসে। দাদা, দাদা, এই
দেবাশিস বাবুর বাড়িটা কোথায় ঠিক বলতে পারবেন? কে ওই দেবাশিস তো যাকে ডাকাতরা তার স্ত্রীর সাথে হত্যা করেছিল? ওইখানে। না দাদা, ওনার স্ত্রী মারা যায়নি। আমি তো দেবাশিস বাবুর স্ত্রী দাদা। গোটা গ্রামে তোলপাড় শুরু হয়েছিল, পঞ্চায়েতও বসেছিল। আর রাধা সবাইকে বোঝানোর চেষ্টা করেছিল যে ও মরেনি। ডাকাতদের কবজা থেকে যখন ও পালাচ্ছিল গর্তে পড়ে যায়, আর সেই চোটে ওর স্মৃতি চলে গিয়েছিল। ততদিন ধরে ও জঙ্গলে লুকিয়ে বেড়াচ্ছিল। আর যখন ওর স্মৃতিশক্তি ফিরে আসে তখন ও আবার গ্রামে ফিরে আসে। কিন্তু পঞ্চায়েত তো সেটা মানছিলই না। পঞ্চায়েত বলল যার অন্তিম সংস্কার হয়ে গেছে ও শাস্ত্র অনুসারে মরে গেছে। মানুষ না, পেতনিও। সবাই মিলে আমাকে, আমি নিশ্চয় ফিরে আসবো। আমি কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। তারপর থেকে গ্রামে কোনো কিচ্ছু ভালো হয়নি। জজ সাহেব, আমি আমাদের বাড়িরই কথা বলছি। যখনই আমি আমার ছোট ছেলে আশিসের বিয়ের ব্যাপারে কথাবার্তা বলি, কোনই স্বপ্ন দেখি রাধাকে নিয়ে। আমি যখন সংসার করতে পারিনি, কাউকে সংসার করতে দেব না। প্রাণে মেরে দেবো। সেই ভয়ে আজ অবধি আমার ছেলে আশিস অবিবাহিত। আপনার ছেলে আশিস অবিবাহিত, কিন্তু আপনার প্রতিবেশীর বাড়িতে নতুন বউ এলো, প্রতিবেশীর বাড়িতে খুশি এলো, তো কিছু তো একটা ঈর্ষা আপনার হয়েছিল। ইয়নার, রত্নাদেবী বিদ্যাদেবীকে অপমানও করেছিলেন। কুচুটে মন্তর, তোর বাড়িতে কোনো বউ বিয়ে করে আসেনি তো, তাই এসব অশুভ কথা বলছিস। এবার বিষয়টা হলো যে যখন নতুন বউ আসলো তো উনি নিজের মৃত পুত্রবধূ রাধার গল্পের আদতে একটা পরিকল্পনা করেন। তারপর উনি দিশান্তকে তার প্রেমিকার সঙ্গে কথাবার্তা বলতে শুনে ফেলেন। ওনার পরিকল্পনাকে বাস্তবায়িত করার সুযোগ উনি পেয়ে গেলেন, আর উনি রাত্রিবেলা আশির ঘরে ঢুকলেন, আর সেখানে গিয়ে উনি আশিকে কি? না না, আমি সে রাতে আশির ঘরে যাইনি তো। বিচিত্র বিষয়টা, আপনি যদি আশি দেবীর ঘরে নাই গিয়ে থাকেন তাহলে এই কানের দুলটা, আপনার কানের দুলটা ওখানে ওই আশি দেবীর ঘরে কি করে পৌঁছলো, দয়া করে একটু বোঝান আমাদের। হ্যাঁ, ওই আমি দিনের বেলা গেছিলাম ওখানে, তো হয়তো পড়ে গিয়েছিল। কাম অন মিস্টার পাঠক, এবার কি আপনাকে আমার এটাও মনে করিয়ে দিতে হবে যে ডেড বডির ঘাড়ে যে নখের আঁচড় ছিল ওটা আপনার মক্কেল দিশান্তের? ইয়নার, মৃত আশি দেবীর গলাতে আমার মক্কেল দিশান্তের আঙুলের ছাপ পাওয়া গিয়েছে। এই তথ্যটার সঙ্গে আরো একটা তথ্য আছে। আমার মক্কেলের কথা অনুযায়ী উনি ছাদ থেকে একজন মহিলাকে লাফাতে দেখেছিলেন, আর ওই মহিলা যেই ছাদ থেকে যে গাছটার দিকে লাফ মেরেছিলেন তার ঠিক অন্যদিকে বিদ্যাদেবীর ঘর, তাই না? মানে আপনি এটা বলতে চাইছেন যে আমি এই বয়সে ছাদ থেকে গাছে লাফ দেবো আর বেঁচেও যাব? আরে আমি ছিলাম না, আপনারা মানছেন না কেন? আরে ও রাধা ছিল, ওই আশিকে মেরে ফেলেছে। আমি তোদের মতো মূর্খ নই। এই লেখাপড়া জানা মূর্খদের মধ্যে কিসের তর্ক বিতর্ক চলছে? কে আপনি এইভাবে শুনানির মাঝখানে? জজ সাহেব, আমি আপনাকে সেটাই বলতে চাই যেটা আর কেউ বলতে পারবে না, ওই মেয়েটির মৃত্যুর রহস্য। আই অবজেক্ট মাই লর্ড। এই বাবা আবার কোত্থেকে এলেন? সাবধান মূর্খ! জজ সাহেব, আমি যতটুকু জানি ততটুকু জানিয়ে এই মূর্খদের মধ্যে থেকে বিদায় নিতে চাইছি। জজ সাহেব, ভোগা বাবার তো
আমাদের পরিবারের সঙ্গে পুরনো সম্পর্ক আছে। দুঃখ বিপদের সময় উনি সব সময় আমাদের সঙ্গে থেকেছেন। আমি চাইছি যে আপনি ওনার কথা শুনুন। আমি আপনাকে মিনতি করছি জজ সাহেব। অনুমতি দিলাম। জজ সাহেব, আমি মেয়েটির সঙ্গে দেখা করতে ওই বাড়িতে গিয়েছিলাম। আমি ভালো করেই জানতাম যে ওই মেয়েটিকে কোনো দুষ্ট আত্মা তার দাস বানিয়ে নিয়েছে। ওকে তার কবল থেকে মুক্ত করার জন্য আমি যজ্ঞ করছিলাম। হঠাৎই প্রচন্ড ঝড় এলো, যজ্ঞের পুরো আগুন নিভিয়ে দিল। জজ সাহেব, আমি তখনই বুঝতে পারলাম যে ওই মেয়েটাকে ওই দুষ্ট আত্মা তার শিকার বানিয়ে নিয়েছে। যখন ওই বাড়িতে গেলাম তখন রত্না দেবী আমার সমস্ত ঘটনা খুলে বললেন, আর সেই সঙ্গে দেখালেন ওই হলুদ রঙের ওড়না। আর সেটা দেখে আমি সেই মুহূর্তে বুঝে গেলাম। আমি বুঝতে পেরে গেছি যে আপনি কি বুঝতে পেরেছিলেন, এখন সেটা সবাইকে বুঝিয়ে দেব। মূর্খ, আমার কথা শোন। হ্যাঁ বলুন। আজ পর্যন্ত তুই সে কথা শুনিসনি। শাঁকচুন্নি সেই এই মেয়েটাকে মেরে ফেলেছে। আমাদের এই বাংলায় যখন কোনো সদ্য বিবাহিতা মেয়ের অকাল মৃত্যু ঘটে তখন সে শাঁকচুন্নি হয়ে ঘুরে বেড়ায়। তার হাতে শঙ্খ দিয়ে তৈরি এক সাদা শাঁখা, আর সেই সঙ্গে একটা টকটকে লাল পলাও থাকে, যাকে শাঁখা পলা বলে। একেবারে সদ্য বিবাহিতা বধূর মতো। এরকম জজ সাহেব, আমার মনে পড়েছে ওই রাতে যে মেয়েটাকে আমি ছাদ থেকে ঝাঁপ মারতে দেখি, সেই মেয়েটাও এরকম কিছু চুড়ি ফুড়ি পড়েছিল। তাহলে অবশ্যই আম গাছে ঝাঁপ দিয়েছিল। জজ সাহেব, আম গাছই হলো শাঁকচুন্নির বাসস্থান, আর ও নিজের মতো নববধূদেরই নিজের শিকার বানায়। ঠিক যেমন রাধার শাঁকচুন্নি এই মেয়েটিকে তার শিকার বানালো। নাটক বা গল্পে এই ঘটনা সত্যি হতে পারে, কিন্তু বাস্তবে একে কি করে মানবো? জজ সাহেব, আপনি মানুন বা না মানুন, এই কথা একেবারে ধ্রুব সত্য। আপনি চাইলে মেয়েটির বাবাকে ডেকে জিজ্ঞাসা করতে পারেন যে তার মেয়ে বাড়িতে কোনো অদ্ভুত ব্যবহার করেছিল কিনা, কিন্তু শ্বশুর বাড়িতে এসেই রাধার শাঁকচুন্নি তার শরীরে প্রবেশ করে। উল্টো পা, তাই ও পেতনির মতো ব্যবহার করছিল। বাস্তবে এক শাঁকচুন্নি তার জীবনে যৌন ক্ষুধা থেকে বঞ্চিত থেকে যায়, তাই নববিবাহিতা বধূদের শরীরে প্রবেশ করে সে ওই সুখটা পেতে চায়। আর ঠিক এই আশায় রাধার শাঁকচুন্নি ওই মেয়েটির শরীরে প্রবেশ করেছিল। জজ সাহেব, মেয়েটি তার স্বামীর থেকে আলাদা সুতো, আর সেই অতৃপ্তির কারণেই রাধার শাঁকচুন্নি ওই মেয়েটিকে প্রাণে মারে। জজ সাহেব, আপনি আমার তত্ত্ব বিশ্বাস করুন বা না করুন, কিন্তু আমার কথা শেষ অবধি আপনাকে মানতেই হবে। বাবার জয় হোক। ইওর অনার, এই বাবার বক্তব্য তো আমরা শুনেই নিলাম, কিন্তু আমি আদালতের কাছে অনুরোধ করব এই বিষয়গুলোকে যেন বিশ্বাস না করা হয়। সর্বপ্রথম তো এগুলো আমাদের সংবিধান বিরোধী। জজ সাহেব, ঠিকই সন্দেহ করেছিলাম। শাঁকচুন্নি ওই বাড়িতেও আছে, আজ এই আদালতেও রয়েছে। অর্ডার, অর্ডার। এটা আপনি কিসের উপর ভিত্তি করে বলছেন? এই দেখুন, আগুনে পোড়া একটা শাঁখা, আর এখনো যে কোনো মানুষকে তার শিকার বানাতে পারে। আপনাকেও। শুনুন একবার, এটা একটু দেখেন। কিন্তু জিনিসটা খুব সুন্দর। আরে মিসেস বিলবনি, এটা পড়বেন না, নইলে আপনার মধ্যে ভূত চলে আসবে। ছাড়ুন এটাকে। বিলি, ওটা কিছু করবেন না, কাল পুলিশ স্টেশনে নিয়ে যেতে হবে।
আরে আপনার মুখে ফুল চন্দন, কথাটা পাকা ধরে নিন। রত্না, কার সাথে কথা বলছো? আপনাকেও অভিনন্দন, দিশান্তের বিয়ে একরকম ঠিকই হয়ে গেছে। বিয়ে? আর এই সিচুয়েশনে? এই জবে থেকে দিশান্তের কেস কেডি পাঠক লড়ছেন না, সবাই বলছে খুব তাড়াতাড়ি ছাড়া পেয়ে যাবে। কেডি কখনো কেস হারে না না, আর পাত্রীও কেউ অচেনা নয়। ওই আমাদের রমা, ওর ছোট বোন সাধনা, দুই বোন দুই যা হয়ে এখানে থাকবে। আর রমার বাপের বাড়ির লোক ওই আশির বাপের বাড়ির মতো ভিকিরি নয়, হাত খুলে পণ দেবে, যেরকম রমার বিয়েতে দিয়েছিল। পাঠকবাবু খুব ভালো উকিল, দিশান খুব তাড়াতাড়ি ছাড়া পেয়ে যাবে। এটাতেই তো আমার যত ভয়। কেন? এসব কথা তোমাদের মাথায় ঢুকবে না। এতদিন ধরে আমার কঞ্জুস বাবাটাকে বোঝালাম যে দুর্গাপুরের জমিটা বেচে দাও, আমি নতুন ব্যবসা শুরু করব। কিন্তু তার অর্ধেক ভাগটা তো তোমার ভাইয়ের, তাই না? আরে দেওরের ঠাকুমা, এই টেনশনেই তো আমি মরে যাচ্ছি। ঈশান্ত এখনো জেলে আছে, এটাই সঠিক সময় যে জমি জমা বেচে সমস্ত সম্পত্তি গ্রাস করি। ওই বুড়োর ব্যবস্থা আমাকেই কিছু একটা করতে হবে। আরে কি হচ্ছে সব? একদিকেই কেস আর অন্যদিকেই মহিলা গঠন। গঠন নয় মিস বিলি মরিয়া, সংগঠন। কিন্তু আমরা আর কজনের সাথে লড়বো কেডি? স্যার, আমি ম্যানেজারের সঙ্গে কথা বলেছি, উনি আমাদের রুমটা টপ ফ্লোরে শিফট করতে রাজি আছেন। থ্যাঙ্কস বরুণ, কিন্তু আমি এই ঘর থেকে অন্য কোথাও যাব না। কিন্তু স্যার, এই ভাঙা জানলাগুলো... কাঁচ বদলানো যাবে, সিদ্ধান্ত নয়। এই যে শুনছো, ওঠো ওঠো না, আম গাছটা নিজে নিজেই দুলছে। হ্যাঁ, কিন্তু ওখানে তো কেউ নেই। ভগবান, ওটা তো রাধার শাকচুন্নি। ও বাবা রে, হে ভগবান। আরো একটা? ওরে বাবা, এটা কার শাখা চুড়ি? চিতার আগুনের গন্ধ বেরোচ্ছে এটা থেকে। তাহলে এখানে লুকিয়ে আছিস তুই? একজনকে তো হত্যা করেছিস তুই, কিন্তু আর কাউকে আমি তোর শিকার হতে দেব না। তোকে এখান থেকে আমি তাড়িয়ে ছাড়বো আমি তোকে এখান থেকে। তুই আমাকে কি তাড়াবি বোগা?
রমা, ও এখানে কি করছে? আরে রোমা কি করছো? পাগল হয়ে গেছো নাকি? চলো ভেতরে চলো। কে রোমা? আমি রাধা, আমি রাধা। রাধার শাকচুন্নির এই হত্যার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তুই রোমার শরীরে কি করছিস শয়তানি? বদলা নিতে এসেছি, বদলা। যার এই পৃথিবীতে কোনো রকম অস্তিত্ব নেই তার ফিরে এসে কোনো হত্যা করা, এই বিষয়টা আমি হজম করতে পারলাম না। এটা অবশ্যই কোনো মানুষেরই কাজ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.